2 মার্চ আমি এখন দাঁড়িয়ে আছি বারবেটিয়ার মোড়টাতে। ওইদিকে সোজা চলে গেলে হচ্ছে বেলদার দিকে। আর আমি এলাম এলাম, আমি যাবো চাঙ্গওয়ালের দিকে, ওইদিকে রোডে যাবো। চাঙ্গওয়ালের দিকে হাইওয়ে দিয়ে আমি যাব আজকে একটা এমন জায়গায় যেটা পশ্চিমবঙ্গের যত মেলা হয় দ্বিতীয় সর্বোচ্চ, মানে মানুষের ঢল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ মেলা, সেটা হচ্ছে মাতপুর মনসা মেলা। তো সেটা হয় অবশ্য চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে, এবং চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে মঙ্গলবার একদিনের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বড় মেলা হয়। তো যাই হোক, ওইখানে যাব, চলুন আমার সাথে। এবং আমার পিছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে বারবেটিয়ার শিব মন্দির। তো চলুন দেখা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটরাঙ্গা বলে একটা জায়গায়। ওই ওপর দিয়ে চলে গেছে দীঘা হাইওয়ে, ওটা থেকে ঘুরে এই কালভার্ট থেকে নেমে আমাদের যেতে হবে এখন ওই নিচের রাস্তাটা, ওই নিচের রাস্তাতে যেতে হবে। তো চলুন, এখান থেকে আরও মোটামুটি 6 কিলোমিটার পূর্ব রাস্তাটা। রাস্তার দু সাইডে দেবদারু গাছ, তার ওপাশে সবুজ ধানক্ষেত, দু সাইডেই ধানক্ষেত। তার পাশে গ্রাম। এই রাস্তাগুলো দিয়ে বাইক চালিয়ে খুব মজা। রাস্তায় যেতে যেতে একটা শীতলা মন্দির, আর এদিকে একটা শিব মন্দির, বেশ পুরনো, এটা সংস্কার করা হয়েছে। তো দুটো মন্দির পড়লো, তা তুলে নিলাম। ওখানে একটা পুরনো শিলাও রয়েছে, বহু যুগ আগের, পুরো গ্রামের মধ্যে। তো চলুন, মনসা মন্দির ঢোকার মুখেই একটা পোল আছে, আর এখানে একটা নালা মতন আছে, এই পোলটা ক্রস করে যেতে হবে। আর ওখানে একটা পূর্ণ পুকুর রয়েছে, এই পুকুরেই অ্যাকচুয়ালি হাত পা ধুয়ে তারপর ওখানে দোকান আছে, দোকান থেকে পুজোর সামগ্রী কিনে তারপর পুজো দিতে হবে। এই পুকুর, এখানে অনেকেই স্নান করেন। ওই সিঁড়ি দিয়ে নেমে, এটা সংস্কার করা হয়েছে পুকুরটা, এটা বহু পুরনো পুকুর। ওই সিঁড়ি দিয়ে নেমে এখানে হাত পা ধুয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে প্রচুর দোকান আছে। এই হচ্ছে সেই পুকুর, পবিত্র পুকুর বলা হয় এটাকে। সংস্কার করা হয়েছে এবং এতে হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। ওই যে ওদিকে মন্দিরটা আছে, আর এখানে অনেকগুলো রো আছে পুজোর সামগ্রী কেনার জন্য। অবশ্য এখানে মেন ভিড় যেটা হয় সেটা হচ্ছে মঙ্গল আর শনিবার। তো আজকে রোববার, ভিড় কম আছে, অনেক দোকান বন্ধ আছে। তো যাই, দেখা যাক। যে দোকানগুলো প্রায় সব বন্ধ, অ্যাকচুয়ালি মঙ্গল শনিবার হলে এগুলো খোলা থাকে। পুজোর সামগ্রীগুলো এখানেই পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে মন্দিরের অফিস ঘরটা, বন্ধ আছে। আর ওই হচ্ছে মূল মন্দিরের দরজাটা। রোববার হলেও কিন্তু আজকে মোটামুটি ভিড় আছে। তো এখান থেকে ওই দুধ, কলা, সিঁদুর আর ধূপকাঠি, বাতাসা এসবগুলো কিনে তারপর পুজো দিতে যাবো। পুজোর সামগ্রী দুটো দোকানই খোলা আছে। হ্যাঁ, নাও না, যা খুশি।
বেলপাতা ফেলপাতা কি সব লাগবে ওগুলো না। কুচো ফুল, পদ্ম, চাঁদমামা সবই আছে, চাঁদমালা। খুব জাগ্রত এই মন্দির। যা যা লাগে ঠিক আছে, সব দিয়েছে তো? হ্যাঁ, কত হয়েছে? হ্যাঁ, টোটাল 150 টাকা হলো এখানকার বিল। যাই মন্দিরের ভিতরে ঢুকি। মন্দিরের মোটামুটি সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি খড়গপুর লোকাল থানা 3 নম্বর লক্ষ্যপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার এই মহিষাদল গ্রাম না, অ্যাকচুয়ালি মহিষা গ্রামে এই মনসা মন্দিরটা আছে। তো চলুন ভিতরে চলুন। এই হলো ভিতরটা। এই মন্দিরটার বিশেষত্ব হলো এর কিন্তু কোনো ছাদ নেই, আচ্ছাদন নেই। এটা অনেকবারই আচ্ছাদন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ততবারই ভেঙে পড়েছে, বিভিন্ন প্রবলেম হয়েছে। তো এর টোটাল 4টে গেট আছে। এখন একটা গেটই খোলা আছে, না 2টো গেট খোলা আছে, আর 2টো গেট বন্ধ হয়েছে। 4টে গেট আছে, 1, 2, 3, 4টে মূল গেট আছে। তো এই গেটগুলো সব বন্ধ আছে, কাজও চলছে। একসময় জগপুরের কাছে এই অঞ্চলটি ছিল জঙ্গলে ঘেরা, যা মনসার জঙ্গল নামে পরিচিত ছিল। 400 বছর আগে এই মহিষা গ্রামটি জমিদার যোগেশ্বর রায়ের জমিদারের অংশ ছিল। কোনো একদিন ভোর রাতে জমিদার স্বপ্নাদেশ পান এই জঙ্গলে মা আছেন, তিনি যেন তার পূজার ব্যবস্থা করেন। জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই অঞ্চলে পুজোর ব্যবস্থা শুরু করেন। জঙ্গলে যে স্থানটির স্থানীয় মানুষ পূজা করত, সেখানে এক মস্ত উইঢিপি ছিল। উইঢিপির নিচে প্রচুর সাপ থাকতো। সেই পুরনো উইঢিপিটা এখনও কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। এই হলো সেই উইঢিপিটা। এটা কংক্রিট দিয়ে এখন তৈরি করা হয়েছে। এর উপরে একটা লাল পদ্ম আছে, আর এখানে উইঢিপিটা বানানো হয়েছে। পদ্ম হচ্ছে মা মনসার প্রতীক। এই উইঢিপির ওপরে সিঁদুর মাখিয়ে দুধ ঢেলে পুজো করা হয়। এই যে এখানে দুধ ঢালা হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দুধ কোথায় যায় আজ অবধি কেউ জানে না। এত দুধ ঢালা হয়, বিশেষ করে শনি মঙ্গলবার এখানে এত মানুষের সমাগম হয়, তো দুধ যে কোথায় যায় কেউ আজ অবধি জানে না। এখানে কিন্তু পুজো নিজে হাতেই দিতে হয়। এখানে কোনো পুরোহিত নেই বা পান্ডাও নেই। নিজের ইচ্ছা মতো, নিজের সময় মতন এখানে পুজো দেওয়া যায়, এবং পুরনো রীতি মেনেই এখানে পুজো দেওয়া হয়। শনি মঙ্গলবার এখানে অনেক ওই পুকুরে ডুব দিয়ে দণ্ডি কেটে এখানে মানত পূর্ণ করে। এখানে ম্যাক্সিমাম মানত করতে বা মানত পূর্ণ হলে সেটার জন্য এখানে ম্যাক্সিমাম মানুষ আসে। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও প্রচুর লোক এখানে আসে। ফুল, বেলপাতা দিয়ে পদ্ম। দুধটা এখানে ঢালে না ওখানে? আমার মনে হয় ওখানে ঢালে। এখানে ঢালে, উইডিপির ওপরে ঢালে। ওই যে ট্রেন যাচ্ছে, একদম রেল লাইনের ধারেই, মাতপুর জগপুরের মধ্যখানে এই জায়গাটা। কোনো ছাদ নেই, খোলা আকাশের নিচে, এবং চারিদিকে খোলা মেলা। এখানে
বিভিন্ন মূর্তি মানত করে সবাই রেখে যায়, কেউ কেউ নিয়েও চলে যায়, আবার এখানে বছরের পর বছর ধরে প্রচুর মূর্তি মানত করে রেখে দিয়ে যায়। এখানে মনস্কামনা করলে তা পূর্ণ হয়, সন্তান লাভ, বেকারত্ব, সংসারের কষ্ট এবং দুরারোগ্য রোগ থেকে মুক্তি, এসবের জন্য এখানে মানত করে যায় এবং মানত সফল হলে আবার পুজো দিয়ে যায়। তাছাড়াও সংসারে কেউ যদি পালিয়ে যায় বা হারিয়ে যায়, তার ব্যবহৃত জিনিসপত্র এখানে বেঁধে রেখে যায় এবং তাতে নাকি যে পালিয়ে গেছে বা হারিয়ে গেছে সে নাকি বাড়িতে ফিরে আসে এবং মানত করে যায় তার ব্যবহৃত জিনিসপত্র রেখে। এবং গরু ছাগলও সেরকমই করা হয়, তাদের দড়ি, গলার ঘণ্টা বেঁধে রাখা হয়, এই যে দড়ি। অনেকবার এখানে ছাদ বানানোর চেষ্টা হয়েছিল, কিন্তু যতবারই ভাঙানোর চেষ্টা হয়েছে ভেঙে পড়ে গেছে বা অন্যান্য প্রবলেম হয়েছে। তো এই জন্য এটা উন্মুক্ত মা নাকি এখানে খোলামেলা অবস্থায় থাকতে চায় এবং চারিদিকে দেখুন জানলার মতন করা এবং প্রচুর হাওয়া খেলে। গঙ্গাসাগরের পরে এখানে চৈত্র মাসে যে মেলাটা হয় তৃতীয় সপ্তাহে, এত ভিড় পশ্চিমবঙ্গে আর কোনো মেলায় হয় না। দ্বিতীয় বৃহত্তম এবং চৈত্র মাসের তৃতীয় সপ্তাহের মঙ্গলবার এখানে মেন মেলাটা হয়, সেদিন সব থেকে বেশি ভিড় হয়। সেটা নাকি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম। এই যে সামনে মাঠগুলো দেখছেন, এগুলো সব ভরে যায়, লাখ লাখ লোক আসে, এই জায়গাগুলো সব ভরে যায়। এবং এই যে সামনে যে রেল লাইন দেখছেন, রেল লাইনে ট্রেন ওই সময় যায়, ট্রেনগুলো যায়, প্রত্যেকটা স্লো যায়, অনেক থামিয়েও দেয় যাতে ভক্তরা নামতে উঠতে পারে, থামিয়ে দেয় অল্পক্ষণের জন্য, বিশেষ করে খড়গপুর হাওড়া লাইনের ট্রেন। হাওড়া থেকে কেউ যদি আসতে চান সেক্ষেত্রে হাওড়া মেদিনীপুর বা হাওড়া খড়গপুর লোকাল ধরে নামতে হবে মাতপুরে নেমে ওখানে টোটো আছে, 10 মিনিট লাগে, টোটো 20 টাকা করে নেয় পার হেড। টোটো করে এলে এখানে আপনারা আসতে পারবেন, বা খড়গপুর লাইন থেকে এলে বাইকেও আসতে পারেন। বাইকে বা কারে এলে 3টে রুট আছে, একটা হচ্ছে বোম্বে রোড হয়ে NH6 হয়ে আসতে পারেন বোম্বে রোড হয়ে, সেক্ষেত্রে বোম্বে রোড থেকে এটা 5-6 কিলোমিটার। আর না হলে আমি যে রোড দিয়ে এলাম সে রোড দিয়েও আসা যায়। আর একটা রোড আছে, সেটা হচ্ছে ইন্দা দিয়ে আসা যায়, সেটা দিয়েও, অবশ্য এই রোডটা ভালো না। তো যাই হোক, এখানে এলে ভালোই লাগবে এবং প্রচুর দূর থেকে লোক এখানে আসে। আমাদের ট্রেন যাচ্ছে, মালগাড়ি। কথিত আছে ব্রিটিশরা এখানে রেল লাইন পাতার জন্য কাজ আরম্ভ করেছিল। লাইনটা ওদিক দিয়ে না, অ্যাকচুয়ালি এখান দিয়ে যাওয়ার কথা ছিল। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখলেন এবং তারা বিপদে পড়লেন, কর্মীরা অনেকেই জখম হলেন এবং সর্প দংশন করে, প্রচুর সর্প, যারা কর্মীরা কাজ করছিল তাদের সাপের কামড় দেয় এবং বিভিন্ন বাধার সৃষ্টি হয়। তো মা এখানে বলেছিলেন যে এখানে আমার বাস, এখান দিয়ে লাইন নিয়ে যাস না, স্বপ্নাদেশে বলেছিল। তারপর ব্রিটিশরা কার্যত নথি স্বীকার করে এবং রেল লাইনটা অনেকটা দূর থেকে নিয়ে যায় এবং দেখবেন এই জায়গাটা, রেল লাইনটা অনেকটা ধনুকের মতন বাঁকা আছে, অর্থাৎ লাইনটা ঘুরিয়ে ওপাশ দিয়ে নিয়ে যাওয়া হয়।
এই একটা দ্বার, এর কাজ চলছে। এটা হচ্ছে ব্যাঘ্র দ্বার মনে হয়, বাঘের দুটো মূর্তি রয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিংহদ্বার। মন্দিরের গায়ে যে চিত্রগুলো উপরে দেখছেন তার সুন্দর একটা কাহিনী আছে, যা মনসামঙ্গল কাব্যে আমরা পাই। মনসামঙ্গল এই প্রচলিত কাহিনীটা 3টে অংশে অ্যাকচুয়ালি ভাগ করা আছে। প্রথম অংশে পৌরাণিক কাহিনী, এতে বলা আছে শিবের সঙ্গে মনসার সম্পর্কের কথা। আর দ্বিতীয় অংশে চাঁদ সওদাগর আর দেবী মনসার সংঘর্ষের কথা বলা আছে। আর তৃতীয় খণ্ডে প্রধানত বেহুলা লক্ষিন্দরের কে ঘিরে তৃতীয় অংশটা আছে। এই ব্যাপারে এবং কি করে মনসা মর্তে পূজিত হলো সে গল্প বলতে গেলে অনেক অন্য কোনো দিন বলবো। তবে যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে এখানে গায়ে যেটা করা আছে এই মনসা মঙ্গল কাব্যের সব কাহিনীগুলো এখানে দেওয়া আছে। তো উনি এখানকার বাসিন্দা, ওনার নাম, আপনার নামটা? প্রশান্ত রায়। ওনার এখানে দোকান আছে দীর্ঘদিন। ক বছরের দোকান এটা? 10 বছর ধরে দোকান আছে। তো আজকে তো ফাঁকা, মোটামুটি সেরকম লোক নেই, তাও রোববার লোক আছে এখানে, শনি মঙ্গলবার বেশি ভিড় হয়। তো আমি আপনার কাছে কতগুলো জিনিস একটু জানতে চাই। মেলার সময় এখানে কিরকম ভিড় হয়? মেলার সময় গুনতিতে নেই, তবে ধরুন 15 লাখ 16 লাখ ভিড় হয়। এবং কি সবচেয়ে বড় জিনিস, যারা আসেন তারা পুজো দিয়ে সঙ্গে সঙ্গেই প্রায় চলে যান, কেউ স্টে করেন না। মানে স্টে করলে এখানে জায়গা দেওয়া সম্ভব না। আচ্ছা, এখানে কোথা থেকে কোথায় লোক আসে মোটামুটি? শুধু মানে আমাদের রাজ্যের বললে ভুল হবে, জেলার বললে ভুল হবে, রাজ্যের বাইরে রাজ্যের লোকও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভীষণ জাগ্রত মা, যার ফলে মনস্কামনা পূরণ হয়। এরকম হয়েছে যে কেউ হারিয়ে গেছে, 13 বছর পর ফিরে এসছেন। আচ্ছা আচ্ছা, বাহ। যদি বেঁচে থাকেন ঠিক কাঁদবেন। আমার নিজের বাড়িতে হয়েছে। আচ্ছা, ভাই ওখানে মানত করে আছে, জামা কাপড় দেখলাম। হ্যাঁ, না জানিয়ে কাজে চলে যাচ্ছিল, আর আমার মা সেই সময় মন্দিরে এসে মানত করে। তারপরের দিনই একদম ফুটে যাচ্ছে, তারপরের দিনই এরকম দুপুরবেলা চলে আসছে। তাকে জিজ্ঞেস করতে বলছে পাঁচ করে এসে কুল্লাটি এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মনটা চাইলো না। বন্ধুরা গেছে, অথচ দেখি মাঝে পড়েছিলাম, ফিরে এসে। আচ্ছা, এখানে মোটামুটি আমি শুনেছি প্রচুর পাঠা বলি হয়। তো মেলার সময় কত পাঠা বলি মোটামুটি হয়? 8,000 পাঠা বলি হয়। এবং এখানে রক্ত বন্যা বয়ে যায়। ওটা তো বলি, প্রতি শনি মঙ্গল ধরুন 8টা 10টা ছেড়ে দিই। মানে ওটা যদি এভারেজ করেন প্রায় 8টা করে, মানে সপ্তাহে 16টা, মাসে 64টা, বছরে ভাবুন সেগুলো ছেড়ে দিই। আর এই এখানে কি লাইনটা কি এখান দিয়ে যাওয়ার কথা ছিল? লাইনটা আমাদের তো অনেক আগেরই কথিত আছে যে লাইনটা সোজাই ছিল, কিন্তু মা মনসার মানে দয়ায় মানে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু মা মনসার মানে সেই ইচ্ছায় যেহেতু তিনি এখানে আছেন, ব্রিটিশ বাধ্য হয়ে রেলটাকে বাঁকিয়েছে। যে কারণে খড়গপুর হাওড়া সেকশনের সবচেয়ে বড় বাঁক হচ্ছে এটা সবচেয়ে বড় বাঁক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং নাকি অনেকে মারা, মানে অনেকে সাপের কামড়ে মারা গেছে আমি শুনেছি ওই সময় সর্পদংশনে। এখনো ব্যাপারটা কি, মেলার বড় পুজোর দিন রাত্রি 12টার পর থেকে ওইখানে লাইট নিয়ে যেতে হয়, টোটাল 14টা লাইট নিয়ে যেতে হয়। আর ওটা উইডিপি ছিল? হ্যাঁ, উইডিপি ছিল। উইডিপি ছিল। তারপর ব্রাহ্মণ নয়, একজন হ্যাঁ ওই পাশের গ্রামের তার স্বপ্নাদেশ হয় যে আমি এখানে আছি, পূজা আর্চা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে বলি আস্তে আস্তে, এবারে মন্দিরটা কোন জায়গায় হবে জানবো কি করে? এই সুরজ ভূঁইয়া বলে ভদ্রলোক খুব সাহসী ছিল, সে মন্দিরে ওখানে অধ্যা পড়লো কম্বল চাপা দিয়ে। তো হঠাৎ ওই সিনটা নিয়ে একটা গাছ ছিল, সাবড়া গাছ নাকি বলে, হঠাৎ ডাল ভেঙে পড়লো। হ্যাঁ, চারধারে একটা ডাল ভেঙে পড়লো। তখন জানতে পারছে ঝড় চেয়ে ডাল ভাঙলো। তখন সকাল হলো, সকালে তো বললো যে তাহলে এইখানেই মন্দিরটা হবে, মানে একটু আর কি বেদি টাইপের, বলতে এত বড় মন্দির নয়, বেদি টাইপের। তার ধারে একটা ওই মাঠ করে একটা বেদি তৈরি হলো। হ্যাঁ, সেই থেকেই পূজা আরম্ভ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, ভালো লাগলো দাদা কথা বলে। আপনারা কি স্থানীয় এখানকারই? হ্যাঁ হ্যাঁ কমিটি বাহ বাহ, ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। পুজো বড় পুজোর সময় আমাদেরই পরিচালনা করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বাহ, আমাদের বাহ, এসব বাহ। দোকান থাকে না, নিশ্চয়ই আবার আসবো, এবার মেলায় আসবো নিশ্চয়ই। হ্যাঁ, একদম। ঠিক আছে, ধন্যবাদ। পয়লা তো এই ছিল মাতপুরে মনসা মন্দির। তো চেষ্টা করলাম এর ইতিহাস এবং যেটুকু পারলাম বললাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগে নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন।